পাঠ শেষ হল। এখন আমরা যা শিখেছি তা নিয়মিত অভ্যাস করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু একটা নতুন পরীক্ষা। তাই এই পরীক্ষা চলাকালীন আমরা যেন কেউ কোনো রকম ভুল না করি। সর্বদা দয়ালু হও। বলো, তোমাদের আর কি জানার আছে? মুনিবর, আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে বিভিন্ন প্রশ্নের উদ্বেগ হয়েছে। আমরা সেই প্রশ্নের উত্তর জানতেই আপনার কাছে এসেছি। বেশ তো, আপনারা বলুন আপনাদের কি জানার আছে। যা জানার আছে তা এখানে উত্থাপন করুন। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে, আর এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? আপনি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই প্রশ্ন কেবল নাটকের জন্যই নয়, এই প্রশ্ন জীবনের সঙ্গেও যুক্ত। ত্রেতা যুগের পর থেকেই মানুষের মধ্যে লোভ, অধর্ম, হিংসা ক্রমশ আরো বেশি প্রকট হতে থাকে। পাপ আর সংঘাতের মধ্যে দিয়েই মানুষের এগিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তাই দেবরাজ ইন্দ্র তখন গুরু ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম তৈরি করতে যা দৃশ্যমানতা ও শ্রবণ শক্তিতে মানব জাতিকে ধর্ম অধর্ম সমস্ত অর্থ কাম সব কিছু থেকে মোক্ষের পথে নিয়ে যেতে। তাই দেবরাজ ইন্দ্রের অনুরোধে গুরু ব্রহ্মা সৃষ্টি করলেন এই নাট্যবেদ, যার প্রায়োগিক দিক হলো নাট্যশাস্ত্র। সাধু সাধু মুনিবর, আমরা তো জানি এই বেদ হলো সকল জ্ঞানের ভান্ডার। জগতের সকল রহস্যই এই বেদে লুকিয়ে রয়েছে। সুতরাং এই বেদগুলোই আমাদের জন্য যথেষ্ট নয় কেন? তাহলে নতুন বেদ সৃষ্টি করা হলো কেন? আসলে নতুন বেদ সৃষ্টি করা হলো তার কারণ হচ্ছে মানুষকে সবকিছু আরো সহজভাবে বোঝানোর জন্য। মনে রাখতে হবে, একমাত্র নাটকের মাধ্যমেই মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই এই শুভ উদ্দেশ্য অর্জন করার জন্যই স্বয়ং ব্রহ্মা 4টি বেদকে একত্রিত করে তৈরি করলেন পঞ্চম বেদ। 4টি বেদের তত্ত্ব ও উপাদান নিয়ে একটি নাট্যশাস্ত্র কিভাবে রচিত হয়, এটা আপনি যদি একটু বলেন মুনিবর, তাহলে খুব ভালো হয়। গানটি শুনতে পাচ্ছ তোমরা? এই গান হলো সামবেদের গান। অর্থাৎ নাটকের গান সৃষ্টি হয়েছে সামবেদ থেকে, যজুবেদ থেকে সৃষ্টি হয়েছে অভিনয়, আর অথর্ব থেকে সৃষ্টি হয়েছে অভিনয়ের রস। এইভাবেই 4টি বেদকে সমন্বিত করে সৃষ্টি হয়েছে নাট্যবেদ বা পঞ্চম বেদ। গুরুদেব, আরেকটি প্রশ্ন, নাটক কি কেবল দেবতাদের জন্যই হয়? না, রাক্ষসেরাও নাটক করতে পারে। দেবতা, দানব, মানুষ, রাক্ষস
পারে। নাটকের মধ্যেই সমস্ত আচার দেখানো হয়েছে। এই গ্রন্থটি কিন্তু 3টি পৃথিবীর বর্ণনা দিতে পারে। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত চচ্চরিত মানুষও বিশ্রাম নিতে পারে এই নাটক থেকে। নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত অনুভূতি বিদ্যমান। সমস্ত শিল্পকর্ম রয়েছে এই নাটকের মধ্যে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো শিক্ষা নেই যা এই নাটকের মাধ্যমে দেখানো যায় না। আশ্চর্য, পুরো সৃষ্টি এই লৌকিক অলৌকিক সবকিছুই আছে নাটকের মধ্যে। একদম। এই নাটককেই সমস্ত শিল্প এবং কলা উৎস বলা যেতে পারে। এই নাটকই হলো সমস্ত কলার সঙ্গম। নাটক একটি প্রয়োজনীয় শিল্প, যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস। বা গুরুদেব, এই শিল্পকে সবাই প্রয়োজনীয় কেন বোধ করে না? মানে আমাদের সমাজ কেন এই শিল্পকে মেনে নেয়? আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। এই শিল্পই আমাদের ধর্ম। শিল্পই আমাদের ধর্ম। আরো নতুন নতুন শিল্প সৃষ্টি করার জন্যই আমরা নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করব। নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটক কেবল একটি শিল্পই নয়, এটি সমাজের আয়নাও। এটি সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়। নাটক বর্ণ, ধর্ম, ভৌগোলিক সীমানা সব কিছু অতিক্রম করতে পারে, সমাজে বৈষম্য দূর করতে পারে। এই অনুভূতি নিঃসন্দেহে একটি বিশ্বকে আদর্শ বিশ্বে পরিণত করতে পারে। অর্থাৎ তাতে কোনো সন্দেহ নেই, শিল্প ছাড়া যে সমাজ একটা পশুর সমাজ। বাহ, এবার তোমরা সবকিছু ঠিকঠাক বুঝতে পারছো। শিল্প হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর তাই তো শিল্প আর শিল্পীকে সম্মান দেওয়ার জন্যই সৃষ্টি হয়েছে এই পঞ্চম বেদ। গুরুদেব, আমরা বুঝতে পারলাম যে এই পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়ে তৈরি। তাপসবৃন্দ, আমার নাট্যশিল্পীরা আপনাদের জন্য প্রস্তুত, আপনাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত। আপনাদের জন্যই তারা অপেক্ষা করছে। ওখানে গিয়ে আপনারা এই নাটকটি প্রাণ ভরে উপভোগ করুন। जीवन जात जागरे सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरं सुन्दरं सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरं
शिवं सुन्दरम्